ওয়েলকাম টু মিডনাইট এক্সপ্রেস। আজকের গল্প সোনার কাঠি রূপোর কাঠি। এক ছিল রাজপুত্র। সে বড় হয়ে একদিন বাবা মাকে বলল, আমি শিকারে যাব। রাজা বললেন, ঠিক আছে, তুমি যত প্রয়োজন লোকজন সঙ্গে নিয়ে শিকারে যাও। সঙ্গে সঙ্গে সাজ সাজ রব পড়ে গেল। লোকজন সঙ্গে নিয়ে রাজপুত্র চলল শিকার করতে। বিরাট বন। রাজপুত্র সারা বনে শিকার খুঁজেও একটিও শিকার দেখতে পেল না। বিকেল হয়ে গেল। এমন সময় রাজপুত্র দেখল একটা হরিণ চড়ছে। রাজপুত্র তাকে তাড়া করতেই হরিণটি ছুটে চলল। রাজপুত্র যত ছোটে হরিণও তত ছোটে। অবশেষে সন্ধ্যার কাছাকাছি সে পৌঁছল গভীর বনে। বনের মধ্যে এসে হরিণটা একটা গাছের তলায় একবার দাঁড়িয়ে পড়ল। ঠিক সেই মুহূর্তে রাজপুত্র তীর ছুড়ল হরিণটাকে রক্ষা করে। ব্যাস, আর যায় কোথা। হরিণটা চোখের পলক ফেলতে না ফেলতে একটা ভয়ঙ্কর রাক্ষসীর রূপ ধরে রাজপুত্রের দিকে তেড়ে এলো। রাজপুত্রও কম যায় না, সেও তীর ধনুক নিয়ে রুখে দাঁড়ালো। রাজপুত্র যত তীর ছোড়ে রাক্ষসীটাও বড় বড় পাথর, গাছের ডাল ছুঁড়ে মারে রাজপুত্রকে। এইভাবে দুজনে কিছুক্ষণ চলল মারামারি। শেষ পর্যন্ত রাক্ষসীটা বিরাট হাঁ করে রাজপুত্রকে গিলে খেতে এলো। অনেকক্ষণ যুদ্ধ করে রাজপুত্র খুব ক্লান্ত হয়ে পড়েছিল। তাই রাক্ষসীটা তেড়ে আসতে দেখে রাজপুত্র নিজেকে বাঁচাবার জন্য ছুটতে লাগলো। হঠাৎ রাজপুত্রের কানে এলো কে যেন তাকে বলছে, রাজপুত্র, এদিকে এসো। রাজপুত্র অবাক হয়ে পাশের দিকে তাকিয়ে দেখল একটা আম গাছ তাকে ডাকছে। রাজপুত্র তখন ছুটে গেল আম গাছটার কাছে। আম গাছ তখন বললে, রাজপুত্র, আমি দুভাগ হয়ে যাচ্ছি, তুমি তাড়াতাড়ি আমার মধ্যে ঢুকে পড়ো। এই কথা বলে আম গাছটা দুভাগে ভাগ হয়ে গেল। আর রাজপুত্র দেরি না করে তাড়াতাড়ি আম গাছের মধ্যে ঢুকে পড়ল। সঙ্গে সঙ্গে আম গাছটা আবার জুড়ে গেল। রাজপুত্র রয়ে গেল গাছের মধ্যে। ঠিক সেই সময় রাক্ষসীটা এখানে এসে রাগে গড়গড় করতে আম গাছটাকে বলল, আম গাছ, তুমি রাজপুত্রকে বের করে দাও। আম গাছ বললে, তা হবে না, রাজপুত্র আমার আশ্রয়ে আছে, তাকে আমি তোমার হাতে তুলে দিয়ে পারবো না। তাছাড়া তুমি মায়াবনী রাক্ষসী, তোমার পানে দয়া মায়া নেই। তোমার জন্য এই বন আজ প্রাণীশূন্য হয়ে গেছে। তুমি এখানে আসার আগে এই বনে কত পশু পাখি বাস করত, আজ তুমি তাদের সব খেয়ে শেষ করেছ। তোমার মতো একটা রাক্ষসীর হাতে আমি রাজপুত্রকে ছেড়ে দেব না। আম গাছের এই কথা শুনে রাক্ষসী আরও রেগে গেল। সে দাঁতে দাঁত কড়মড় করতে করতে আম গাছটাকে আক্রমণ করতে গেল, কিন্তু তা সে পারল না। তার কারণ এই আম গাছটা ছিল একজন শাপগ্রস্ত দেবদূত। তখন রাক্ষসী রাগে রাজপুত্রের ঘোড়াটাকে মেরে খেয়ে ফেললে। তারপর যাওয়ার সময় সে আম গাছটাকে বললে, আমি এর উপযুক্ত শাস্তি তোকে দেব, এই বলে তোর চিহ্নও রাখবো না। এই বলে রাক্ষসী সেখান থেকে চলে গেল। এদিকে রাজপুত্র আম গাছের ভেতরে বসে দেখল একটা বড় সুড়ঙ্গ পথ পাতাল পর্যন্ত নেমে গেছে। রাজপুত্র অবাক হয়ে আম গাছকে বলল, হে আম গাছ, আজ তুমি আমার প্রাণ রক্ষা করেছ, এর কোনো প্রতিদান দিতে পারবো না, তবে আজ থেকে তুমি আমার বন্ধু হলে। আম গাছ বললে, ভয় কি বন্ধু, যতক্ষণ তুমি আমার আশ্রয়ে থাকবে ততক্ষণ ওই রাক্ষসীর সাধ্য নেই তোমার ক্ষতি করে। তখন রাজপুত্র বললে, তোমার মধ্যে এই সুড়ঙ্গটা দেখেছি, ওটা কি? আম গাছ বললে, ওটা আমার পথ। এই সুড়ঙ্গ দিয়ে তুমি নিচে নেমে গেলে একটা দেখতে পাবে সুন্দর বাড়ি। সেখানে নানা রকম খাবার থরে থরে সাজানো আছে।
আর পালঙ্ক আছে সুন্দর বিছানা পাতা। তুমি ওই খাবার খেয়ে রাত্রে সেখানেই শুয়ে থাকবে, তারপর সকালে আবার উঠে আসবে। রাজপুত্র অবাক হয়ে সব শুনলে। তারপর বললে, বন্ধু, কতদিন আমাকে এভাবে থাকতে হবে? আম গাছ বললে, যতদিন তোমার খুশি, কিন্তু এখন তুমি বেরিয়ে পড়লেই রাক্ষসী তোমায় মেরে ফেলবে। রাজপুত্র বললে, তাহলে উপায়? আম গাছ বললে, ভয় নেই বন্ধু, এখান থেকে আমি তোমায় এমন এক পথের সন্ধান দেব যার দ্বারা তুমি নির্ভয়ে তোমার রাজ্যে ফিরে যেতে পারবে। আবার দরকার হলে আমার কাছে চলে আসবে। আম গাছের কথা শুনে রাজপুত্র সেই সুড়ঙ্গ দিয়ে নিচে নেমে সুন্দর একটা সাজানো ঘর। ঘরের মধ্যে সুস্বাদু খাবার আর নানা রকম ফল থরে থরে সাজানো আছে, আর সুন্দর কারুকার্য করা পালঙ্কে পরিষ্কার বিছানা। রাজপুত্র খুব ক্লান্ত হয়ে পড়েছিল আর খিদেও খুব পেয়েছিল তার, তাই সে খাবার দাবার খেয়ে সেই বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়ল। কতক্ষণ ঘুমিয়েছিল তার ঠিক মনে নেই। হঠাৎ আম গাছের ডাকে ঘুম ভাঙল রাজপুত্রের। তারপর মুখ হাত ধুয়ে রাজপুত্র আবার উঠে এলো আম গাছের মধ্যে। তখন আম গাছ বললে, শোনো বন্ধু, তুমি ওই সুড়ঙ্গ পথে আবার নেমে যাও। রাজপুত্র বললে, তারপর? আম গাছ বললে, তারপর যে ঘরে তুমি শুয়েছিলে তার পায়ের দিকে একটা দরজা দেখতে পাবে। ওই দরজা দিয়ে 3 বার তালি বাজলেই দরজা খুলে যাবে। তুমি তার মধ্যে দেখতে পাবে একটা পথ। ওই পথ ধরে তুমি গেলে একটা নদীর ধারে পৌঁছবে। রাজপুত্র বললে, কিন্তু বন্ধু, এই বনে আসার সময় নদী তো আমি দেখিনি। আম গাছ বললে, ঠিক বলেছ বন্ধু, কিন্তু সে পথটা হচ্ছে উত্তর দিকে, আর এই পথটা পূর্ব দিক হয়ে উত্তর দিকে বেঁকে গেছে। রাজপুত্র বললে, আমাকে এই পূর্ব দিকের রাস্তায় পাঠাচ্ছ কেন? আম গাছ বললে, উত্তর দিকের রাস্তায় গেলে তুমি আবার ওই রাক্ষসীর হাতে পড়বে। রাজপুত্র বললে, আচ্ছা, তারপর? আম গাছ বলতে লাগলো, তুমি নদীর ধারে গিয়ে দেখবে নদীটি বেশ চওড়া, আর তাতে স্রোতের টানও বেশি। রাজপুত্র বললে, তাহলে পার হব কি করে? আম গাছ বললে, নদীর জলে নেমে তুমি 3 বার তালি বাজাবে, তাহলে একটা প্রকাণ্ড কচ্ছপ তোমার সামনে ভেসে আসবে। সে এলে তুমি তাকে আমার কথা বলে নদী পার করে দিতে বলবে, তাহলেই সে তোমাকে নদী পার করে দেবে। রাজপুত্র সব শুনে খুশি হলো। তারপর বললে, আবার কবে দেখা হবে বন্ধু আমাদের? আম গাছ বললে, তোমার যখন খুশি ঠিক এইভাবে সুড়ঙ্গ পথে এসে আমার সঙ্গে দেখা করবে। তারপর আম গাছের কাছে বিদায় দিয়ে রাজপুত্র সুড়ঙ্গের পথ নেমে এসে সে ঘরে রাত্রি শুয়েছিলে সেই ঘরে এলো। রাজপুত্র দেখলে তার মধ্যে রয়েছে পথ। সেই পথ ধরে হাঁটতে লাগলো। তারপর হাঁটতে হাঁটতে সে এলো একটা নদীর কাছে। নদীর ধারে এসে আম গাছের কথা মতো সে জলে নেমে 3 বার তালি দিতেই প্রকাণ্ড একটা কচ্ছপ ভেসে উঠল নদীর মাঝে। বিরাট বড় সেই কচ্ছপটা যেন একটা ছোটোখাটো পাহাড়। সেটা তত্তর করে চলে এলো একবার রাজপুত্রের কাছে। কচ্ছপটা বললে, আমাকে কেন ডাকলে? রাজপুত্র তাকে আম গাছের কথা বলে, তাকে নদীর পার করে দিতে বলল। কচ্ছপটা বললে, তুমি যখন আমার আম গাছের বন্ধু, তখন আজ আমারও বন্ধু হলে। এখন এসো, আমার পিঠে চেপে বসো। কোনো ভয় করো না, আমি তোমাকে নদী পার করে দিচ্ছি। রাজপুত্র তখন কচ্ছপটার পিঠে চেপে বসতেই সেটা শোঁ শোঁ করে রাজপুত্রকে পিঠে নিয়ে নদী পার করে দিল। রাজপুত্র তার কাছে বিদায় নিয়ে শেষ পর্যন্ত তাদের রাজ্যে ফিরে গেল। সেদিন থেকে রাজপুত্র মাঝে মাঝে সুড়ঙ্গ পথে আম গাছের সাথে দেখা করতে আসতো। তারপর 2-1 দিন সেখান থেকে ফিরে যেত আবার তাদের রাজপ্রাসাদে। এদিকে
রাক্ষসীটা কিন্তু রাগ মেটেনি। সে মায়া বলে সব জানতে পেরে সুযোগের অপেক্ষায় রইল। অবশেষে একদিন সুযোগ এলো একটা। সুবর্ণদ্বীপের রাজা কংসনারায়ণ শিকার করতে এলেন সেই বনে। তার সঙ্গে অনেক লোকলস্কর, সৈন্য সামন্ত, হাতি, ঘোড়া। কংসনারায়ণ বনের একধারে ছাইনি ফেলে রইলেন। একদিন শিকারের সন্ধানে তীর ধনুক আর তরোয়াল নিয়ে ঘোড়ায় চেপে রাজা একলা বনে ঘুরে বেড়াচ্ছেন। এমন সময় তিনি দূর থেকে দেখতে পেলেন একটা হরিণ। রাজা তক্ষুনি তার পেছনে ছুটলেন, কিন্তু হরিণটা এত জোরে দৌড়াতে লাগলো যে রাজা জোরে ঘোড়া ছুটিয়েও তার নাগাল পেল না। শেষে রাজা ছুটতে ছুটতে এসে পড়লেন গভীর বনে। হঠাৎ হরিণটা যেন অদৃশ্য হয়ে গেল। রাজা তখন নিরাশ হয়ে ছাউনির দিকে ফিরলেন। কিছু দূর এসেছেন, এমন সময় তার মনে হলো কে যেন কাঁদছে। তিনি সেই কান্নার স্বর লক্ষ্য করে এগিয়ে গিয়ে দেখলেন একটা আম গাছের তলায় বসে আছে একটি পরমা সুন্দরী মেয়ে। সে কাঁদছে। রাজা এগিয়ে গিয়ে পরিচয় জিজ্ঞেস করতে মেয়েটি বললে, মহারাজ, আমি এই রাজ্যের রাজকন্যা। এক রাক্ষসী মা আমার বাবা মা গোটা রাজ্যের সবাইকে মেরে ফেলেছে। মায়া বলে প্রজাদের সব বন জঙ্গল করে রেখেছে, শুধু আমাকে বাঁচিয়ে রেখেছে, তাই মনের দুঃখে কাঁদছি। রাজা বললে, ভয় নেই রাজকন্যা, তুমি আমার সঙ্গে প্রাসাদে চলো, সেখানেই আমি তোমায় রানী করে রাখব। মেয়ের কপট কান্না থামিয়ে বললে, যদি রাক্ষসী জানতে পারে? রাজা বললে, তাতে তোমার কোনো ক্ষতি হবে না, কারণ আমি নিমন্ত্রণ করে কোনো রাক্ষসী, দৈত্য, দানব বা পিশাচকে সঙ্গে নিয়ে না গেলে বাইরে থেকে কেউ আমার রাজ্যে প্রবেশ করতে পারবে না। শিবের তপস্যা করে আমার বাবা এই বর পেয়েছেন। আসলে এটা মেয়ে নয়, সেই মায়াবিনী রাক্ষসী। রাক্ষসীটা দেখল, এই বনে তো আর পশু পাখি একটাও নেই, আমি সব খেয়ে ফেলেছি, এখানে থাকলে না খেয়ে মরতে হবে, তার চেয়ে রাজপ্রাসাদে সুখেই থাকব। এই ভেবে সে রাজি হয়ে গেল। রাজা তখন ছদ্মবেশী মেয়েটাকে নিয়ে ছাউনি তুলে লোকজন সঙ্গে নিয়ে ফিরে এলো তার রাজ্যে, আর রাক্ষসীকে বিয়ে করে রানী করলে। এদিকে রাক্ষসী রানী হয়ে রাজপ্রাসাদে রটে গেল বটে, কিন্তু সে জাতের স্বভাব ছাড়তে পারল না। রোজ রাতে সবাই ঘুমিয়ে পড়লে রাক্ষসীটা চলে যেত বনে। এক বনে সে একদিন যেত। বনের জন্তু জানোয়ার ধরে খেয়ে ফিরে আসার সময় সে যে বনে থাকতো সেখানে একবার গিয়ে সেই আম গাছ আর রাজপুত্রের সন্ধান নিয়ে ভোর হবার আগে রাজপ্রাসাদে ফিরে এসে সুন্দরী রানীর বেশ ধরে পালঙ্কে শুয়ে পড়ত। এইভাবে চলল কিছুদিন। একদিন রাজপুত্র সুড়ঙ্গ পথে তার বন্ধু সেই আম গাছের সাথে দেখা করতে এলো। তারপর বন্ধুর সঙ্গে গল্প গুজব করে খেয়ে দিয়ে সুড়ঙ্গের ঘরে ঘুমিয়ে রইল। এমন সময় রোজকার মতো রাক্ষসীটা বনে এসে মায়া বলে বুঝতে পারল যে রাজপুত্র আম গাছের ভেতরেই আছে, আর এখন থাকবেও কয়েকদিন। ব্যাস, আর যায় কোথায়? সেদিন সে তাড়াতাড়ি ফিরে গেল রাজপ্রাসাদে। তারপর রানী সেজে ঘুমিয়ে রইল। পরের দিন সকালবেলা রাজা গেছেন দরবারে, দাসদাসীরা কাজে ব্যস্ত। রানী তখন একজন দাসীকে ডেকে কিছু পাটকাঠি আনিয়ে নিল। তারপর পাটকাঠি বিছানা নিচে পেতে তার ওপর শুইয়ে রইল। রাজসভা শেষ করে রাজা দেখল রানী তখনও শুয়ে আছে। তাই রাজা গিয়ে জিজ্ঞাসা করলে, কি হয়েছে রানী, এত বেলা পর্যন্ত শুয়ে আছো কেন? রানী বললে, মহারাজ,
আমার হাড় মুড়মুড়ি রোগ হয়েছে। এই বলে রানী পাশ ফিরতেই প্যাকাটিগুলি মরমর করে ভেঙে গেল। রাজা তখন বললে, তাহলে রাজবৈদ্যকে সংবাদ পাঠাই। রানী বললে, না না, রাজবৈদ্য এ রোগ সারাতে পারবে না। এ রোগ সারাতে হলে আমাকে যে বন থেকে এনেছেন সেই বনেই যেতে হবে। সেখানে একটা আম গাছ আছে, ওই আম গাছটা কেটে এনে আমার কাঠের ধোঁয়ায় আমার গায়ে লাগালে রোগ ভালো হবে। সঙ্গে সঙ্গে দা কাটারি নিয়ে লোকজন পাঠালেন সেই বনে আম গাছ কাটতে। রাক্ষসী রানী মনে মনে খুব খুশি হলো, ভাবলে এতদিনে তারা অপমানের প্রতিশোধ নেবে কড়াই গণ্ডায়। ওদিকে তখন রাজপুত্র আম গাছের সঙ্গে গল্প করছিল। এমন সময় কুড়ুল কাটারি নিয়ে লোকজন আসতে দেখে আম গাছ বুঝতে পারল যে তাকেই কাটতে আসছে ওরা। সে তখন রাজপুত্রকে সব কথা বললে, বন্ধু, আমি তোমাকে একটা পাকা আমের মধ্যে ভরে দিচ্ছি, তুমি এখনই আমার এই গুহায় আগুন ধরিয়ে দাও। রাজপুত্র বললে, সে কি বন্ধু, তুমি আমার এত উপকার করলে আর আমি তোমাকে পুড়িয়ে মারব? আম গাছ বললে, ভয় নেই বন্ধু, তাতে তোমার পাপ হবে না। আগুন লাগলে আমি পাপমুক্ত হয়ে যাব। প্রায় 100 বছর এখানে আম গাছ হয়ে আছি, এই উপকারটা তুমি করো আমার। তখন রাজপুত্র বাধ্য হয়ে গাছের গুহায় আগুন ধরিয়ে দিতেই গাছটা ধাউ ধাউ করে জ্বলে উঠল। সঙ্গে সঙ্গে আম গাছ রাজপুত্রকে একটা পাকা আমের মধ্যে ভরে দিয়ে নিজ মূর্তি ধারণ করে অদৃশ্য হয়ে গেল। এদিকে রাজপুত্র আমের মধ্যে ঢুকতেই আমটা টুপ করে গাছ থেকে জলে পড়ে গেল। সেখানে একটা প্রকাণ্ড বোয়াল মাছ আমটা গিলে ফেলল। রাজার লোকজন তখন ফিরে গিয়ে রাজাকে সংবাদ দিল। রানী তার রাক্ষসী মায়ের আগে থেকে সব জানতে পেরেছিল। তারপর রাজার কাছে শুনে ছলনা করে বললে, মহারাজ, আমি আর বাঁচব না, তবে একটা কাজ করলে হয়তো বাঁচতে পারি। রাজা বলল, বলো কি করতে হবে, তুমি যা বলবে আমি তাই করব। রাক্ষসী বলল, আম গাছটা যেখানে ছিল তার পাশে একটা পুকুর আছে, ওই পুকুরে আছে একটা বোয়াল মাছ, সেই মাছটা ধরে আনতে হবে, তারপর যা করবার বলে দেব। রাজার হুকুমে তখনই 500 জেলে ছুটল মাছ ধরতে। তখন সন্ধ্যা হয় সেই বনে এসে পৌঁছতে জেলেদের রাত্রি হয়ে গেল, তাই সে রাত্রে আর মাছ ধরা গেল না। এদিকে রানী করলে কি, গভীর রাতে উঠে রাজপুরী থেকে বেরিয়ে সে সোজা দক্ষিণে বাতাসে ভর করে ছুটে চলল। এইভাবে ছুটতে ছুটতে এসে পৌঁছালো একটা পাহাড়ে। সেই পাহাড়ের গুহায় থাকতো এক ডাইনি। সে ছিল ওই রাক্ষসেরই সই। রাক্ষসীটা গুহার কাছে এসে সই সই করে ডাকতে লাগলো। তারপর গুহা থেকে বেরিয়ে এলো ডাইনিটা। সে তখন একটা বাচ্চা ছেলের রক্ত চুষে খাচ্ছিল। এমন সময় ডাক শুনে বিরক্ত হয়েছিল সে, কিন্তু সইকে দেখে খ্যাক খ্যাক করে একগাল হেসে তার হাত ধরে গুহার ভেতরে নিয়ে গেল। তারপর দুজনে মিলে ছেলেটাকে দিয়ে জলযোগ শেষ করলো। ডাইনিটা খেলো রক্ত চুষে, আর রাক্ষসীটা তার হাড় মাংস সব কড়মড় করে চিবিয়ে খেয়ে বলল, আহ, কতদিন এমন নরম মাংস খায়নি। ডাইনি বললে, কেন খাসনি কেন? রাক্ষসী বললে, কি করে খাবো, আমি এখন সুবর্ণদ্বীপের রানী হয়েছি। ডাইনি বলল, বলিস কি, তাহলে তুই রাজ্যের লোকগুলোকেও খেয়ে শেষ করে নে না। রাক্ষসী বলল, দেব, তবে একটু কাজ বাকি আছে। এই বলে সে সব কথা বলল রানীটাকে, আর বলল, আমাকে একটু সাহায্য করবি সই? ডাইনি বলল, কি করতে হবে বল? রাক্ষসী বলল, কাল সকালে তুই এক সন্ন্যাসিনী সেজে রাজপ্রাসাদে যাবি। সেখানে আমি বিছানায় শুয়ে থাকব। তুই গিয়ে বলবি রানীর
রোগ খুব কঠিন। একে যদি 7 সাগর 13 নদী পারের চম্পা পাহাড়ের ওপর যে চাঁপা গাছ আছে তার সোনার চাপা এনে গন্ধ শুকাতে পারে, তবেই এ রোগ ভালো হবে। ডাইনি বলল, সেটা তো তোদের দেশ, সেখানে তোদের সবাই থাকে, মানুষ কি সেখানে যেতে পারবে? রাক্ষসী বলল, সে আমি বুঝবো, তোকে যা বললাম তুই তাই করবি কিনা বল। ডাইনি বলল, নিশ্চয় করব। রাক্ষসী তখন ডাইনির কাছে গিয়ে বিদায় নিয়ে ভোর রাত্রে রাজপ্রাসাদে এসে বিছানায় শুয়ে ঘুমোতে লাগলো। তার পরের দিন রাজা রাজসভায় বসে আছেন, এমন সময় এক সন্ন্যাসিনী এসে সভায় ঢুকল। সন্ন্যাসিনী দেখে রাজা উঠে দাঁড়ালো। সন্ন্যাসিনী বলল, মহারাজ, আমি ভূত, ভবিষ্যৎ, বর্তমান বলতে পারি, আর সব রকম রোগের চিকিৎসা করতে পারি। এ কথা শুনে রাজা যেন হাতে স্বর্গ পেলেন। রাজা বললেন, তাহলে আপনি দয়া করে একটু প্রাসাদে চলুন। আজ 7 দিন হলো মহারানীর খুব অসুখ, আপনি একবার তাকে দেখবেন, চলুন। সন্ন্যাসিনী সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেল। রাজার সঙ্গে সে এলো রাজপ্রাসাদে, রানীর ঘরে। রানীর সঙ্গে দেখা হতেই তাদের চোখের ইশারায় কথা হয়ে গেল। অনেকক্ষণ ধরে গম্ভীরভাবে রানীকে দেখে ওই ডাইনি সন্ন্যাসিনী বলল, মহারাজ, রানীর রোগ খুব কঠিন, এ রোগে কেউ বাঁচে না। রাজার সঙ্গে সন্ন্যাসিনীর কথাবার্তা হচ্ছে, এমন সময় অনেক লোকের হইচই শোনা গেল। রাজা জিজ্ঞেস করলেন দ্বার রক্ষীরে, কি হয়েছে, দেখে এসো। রক্ষী দেখে এসে বলল, মহারাজ, ছেলেরা একটা বোয়াল মাছ ধরে নিয়ে এসেছে। রাজা বললেন, মাছটাকে এখানে নিয়ে এসো। সঙ্গে সঙ্গে মাছটাকে আনা হলো রানীর ঘরে। তখন রানী বললেন, মাছটাকে কেটে রান্না করো, ওই মাছ আমি খাবো। কিন্তু কি আশ্চর্য, মাছটার গায়ে বটি ছোঁয়াতেই মাছটা যেন হাওয়ায় উড়ে গেল, আর তার ভেতর থেকে বেরিয়ে এলো সেই রাজপুত্র। ব্যাপার দেখে সবাই অবাক। সবাই বললে, এ নিশ্চয়ই কোনো মায়াবী, একে বাঁচিয়ে রাখলে রাজ্যের অমঙ্গল হবে, তার চেয়ে পুড়িয়ে মারা হোক। রাজা তখন সন্ন্যাসিনী বললেন, আপনি তো ভূত, ভবিষ্যৎ, বর্তমান সব জানেন, বলুন তো এই যুবকটিকে। সন্ন্যাসিনী বললেন, মহারাজ, এ একজন রাজপুত্র, মায়াবী রাক্ষস নয়। রানী কপটভাবে বললেন, থাক থাক, ওকে মেরে লাভ নেই, তার চোখে বন্দি করে রাখা হোক, একে দিয়ে আমাদের অনেক কাজ হবে। শেষ পর্যন্ত রানীর কথাই হলো, রাজপুত্রকে বন্দি করে রাখা হলো। এবার রাজা সন্ন্যাসিনীকে বললেন, বলুন কি করলে রানী রোগ ভালো হবে। সন্ন্যাসিনী বললেন, সে বড় কঠিন কাজ, তা কি পারবেন মহারাজ? রাজা বললেন, আপনি বলুন, আমার প্রাণ দিয়েও আপনি যা বলবেন আমি তাই করব। তখন সন্ন্যাসিনী, বেশি ডাইনিটা, রাক্ষসীর শেখানো মতো বলল, এখান থেকে 7 সাগর 13 নদী পারে আছে চম্পা পাহাড়, সেই পাহাড়ের চূড়ায় আছে একটি সোনার চাপা গাছ, তার একটা সোনার চাপা যদি এনে রানীকে শোকাতে পারেন তবেই রানীর রোগ সারবে। রাজা শুনে চিন্তিত হলেন। রানী বললেন, চিন্তা কি মহারাজ, যে রাজপুত্রকে বন্দি করা হলো তাকেই পাঠিয়ে দিন। রাজা বলল, ঠিক বলেছ। সঙ্গে সঙ্গে বন্দি রাজপুত্রকে আনা হলো। রাজা তাকে সব বলল, তারপরে বলে দিলে যদি সে না আনতে পারে তাহলে তাকে জ্যান্ত পুড়িয়ে মারা হবে। রাজপুত্র কি আর করবে, রাজি হলো সোনার চাপা আনতে। সব ঠিকমতো বন্দোবস্ত করে ডাইনি বেশি সন্ন্যাসিনী রাজপুরী থেকে বিদায় নিয়ে ফিরে গেল তার আস্তানায়। যাবার সময় ফাঁকা মাঠে একটি রাখালকে দেখে তার ঘাড় মোটকে রক্ত খেয়ে চলে গেল। রাজপুত্র তখন আর কি করবে,
সে একটা তেজি ঘোড়া আর একটা তরোয়াল নিয়ে বেরিয়ে পড়ল 7 সাগর 13 নদী পারে সেই সোনার চাপার উদ্দেশ্যে। রাজপুত্র তীর বেগে ঘোড়া ছুটিয়ে এসে পৌঁছালো একটা শহরে। তখন সন্ধ্যা হয়। রাতের মতো একটু আশ্রয় পাওয়ার জন্য চারিদিকে সন্ধান করতে লাগলো। ক্রমে রাত্রি হয়ে এলো, কিন্তু রাজপুত্র কোথাও আশ্রয় খুঁজে পেলেন না। তখন নিরুপায় হলে ঘোড়ায় চড়ে শহরের রাস্তা ধরে এগিয়ে চলল। বেশ কিছুক্ষণ চলার পর রাজপুত্র এসে হাজির হলো একটা নির্জন জায়গায়। জায়গাটা এত অন্ধকার আর নির্জন যে কোনো পশু পাখির সারা শব্দ পাওয়া যায় না। রাজপুত্র ঘোড়া থেকে নেমে দাঁড়িয়ে ভাবতে লাগলো কী করা যায়। এমন সময় হঠাৎ অন্ধকারে দেখা গেল একটা লোককে। লোকটা এসে দাঁড়ালো রাজপুত্রের সামনে। রাজপুত্র বেশ লক্ষ্য করে দেখল লোকটাকে। বেশ লম্বা চওড়ায় চেহারা, মাথায় জটা, মুখে দাড়ি, চোখ দুটো যেন ভাঁটার মতো জ্বলছে। তার পরনে লাল রঙের কাপড়, গলায় হাড়ের মালা। রাজপুত্র তাকে দেখেই বুঝতে পারল লোকটা তান্ত্রিক সন্ন্যাসী। সে এসেই গভীর কণ্ঠে বলল, কে তুই? কি জন্য এসেছিস এখানে? তখন রাজপুত্রও বলল তার পরিচয়, এখানে আসার উদ্দেশ্য। সেই তান্ত্রিক সন্ন্যাসী সব শুনেই কিছুক্ষণ চুপ রইল। তারপর বলল, আচ্ছা তুই আয় আমার সাথে। রাজপুত্র তখন ভয় পেয়ে গেল। সে ভাবল বুঝি তাকে কেটে ফেলবে। এই মনে ভেবে সে দাঁড়িয়ে রইল। সন্ন্যাসী তখন রাজপুত্রকে ভয় পেতে দেখে হা হা করে হেসে উঠল। সে কি ভীষণ হাসি! সেই হাসির শব্দে রাজপুত্রের বুকের রক্ত হিম হয়ে গেল। সন্ন্যাসী হাসি থামিয়ে বলল, এই সাহস নিয়ে তুই চম্পা পাহাড়ে যাবি? রাজপুত্র খুব লজ্জা পেল সন্ন্যাসীর কথায়। সে চুপ রইল। সন্ন্যাসী বলল, এসো আমার সাথে। এবার রাজপুত্র সমস্ত ভয় কাটিয়ে সন্ন্যাসীর সঙ্গে যেতে চাইল। সন্ন্যাসী আগে চলেছে, পেছনে পেছনে চলেছে রাজপুত্র। এইভাবে বেশ কিছুক্ষণ চলার পর সন্ন্যাসী এলো একটা পাতার কুঠিরে। তারপর দরজা খুলে ভেতরে গিয়ে একটা প্রদীপ জ্বালল। রাজপুত্র ও সন্ন্যাসীর সঙ্গে ঘরের ভিতরে এলো। প্রদীপের অল্প আলোয় রাজপুত্র দেখলে পাতার কুটির হলে কি হবে, ঘরখানা বেশ পরিষ্কার। ঘরের একপাশে রয়েছে একখানা বড় বাঘছাল পাতা, একপাশে পূজার জিনিসপত্র, আর এক কোণে সাজানো আছে কিছু ফল। সন্ন্যাসী রাজপুত্রকে বলল, ওই ফলগুলো দিয়ে বাঘছালের ওপর শুয়ে পড়ো। এখন আমি সাধনা করতে যাচ্ছি, সকালে ফিরে এসে তোমার সব কথা শুনব। এই কথা বলে সন্ন্যাসী বেরিয়ে গেল ঘর থেকে। রাজপুত্র সেই ফলগুলি খেয়ে শুয়ে পড়ল বাঘছালের ওপর। তারপর নিজের দুর্ভাগ্যের কথা চিন্তা করতে করতে ঘুমিয়ে পড়ল। তখনও সকাল হয়নি, সবেমাত্র পূর্ব আকাশে আলো রেখা দিয়েছে। এমন সময় সন্ন্যাসীর ডাকে রাজপুত্র ধর্মর করে উঠে বসল। সন্ন্যাসী বলল, যাও, সামনে যে একটা বড় সরোবর দেখেছ, ওতে স্নান করে এসো। রাজপুত্র স্নান করে এলো। সন্ন্যাসী তখন কতগুলো সুস্বাদু ফল পদ্ম পাতায় সাজিয়ে রাজপুত্রের দিকে এগিয়ে দিলেন। নিজেও কতগুলি নিলেন। তারপর বলল, নাও, খেয়ে নাও। রাজপুত্র আর সন্ন্যাসী ফলগুলো খেয়ে একটু বিশ্রাম করল। এরবার সন্ন্যাসী বলল, শোন রাজপুত্র, আমি তোমাকে এখানে কেন এনেছি জানো? আজ অমাবস্যা, আজ নিশাকালে আমি সব সাধনা করব। তুমি আমার কাছ থেকে আমাকে সাহায্য করবে। রাজপুত্র বলল, আমি কি পারবো? সন্ন্যাসী বলল, নিশ্চয়ই পারবে, মনে সাহস সঞ্চয় করো, তাহলেই পারবে। রাজপুত্র বলল, বেশ, তাই হবে। সন্ন্যাসী বলল, যদি তুমি আমাকে এই সাধনায় সাহায্য করো, তাহলে আমি তোমাকে এমন একটা তরোয়াল দেবো যেটা হাতে থাকলে ভূত, প্রেত, রাক্ষস, দৈত্য, দানব কেউ তোমার সঙ্গে যুদ্ধে হেঁটে উঠতে পারবে না। তাছাড়া আমি তোমায় দেবো একটা রুদ্রাক্ষের মালা। এই মালা যতক্ষণ তোমার গলায় থাকবে, ততক্ষণ তোমার দেহে 100 অসুরের শক্তি থাকবে।
এই কথা শুনে আনন্দিত হয়ে রাজপুত্র সন্ন্যাসীকে প্রণাম করে তার পায়ের ধুলো মাথায় নিলে। ক্রমে দিন গড়িয়ে এলো। সন্ধ্যা, সূর্যদেব অস্তাচলে গেলেন। ধীরে ধীরে রাত বাড়তে লাগলো। প্রথম প্রহর অতীত হওয়ার পর সন্ন্যাসী রাজপুত্রকে সঙ্গে নিয়ে কুটির থেকে বেরিয়ে পড়লেন সব সাধনার উদ্দেশ্যে। জমাটি অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না। প্রকৃতি যেন নিস্তব্ধ হয়ে গেছে। চারিদিকে একটা থমথমে ভাব। সন্ন্যাসী চলেছে আগে আগে, তার পিছনে রাজপুত্র। বেশ কিছুক্ষণ চলার পর তারা এলো একটা নির্জন প্রান্তরে। রাজপুত্র সন্ন্যাসীকে বললে, আমরা কোথায় এলাম প্রভু? সন্ন্যাসী বলল, এটা মহাশ্মশান, এখানেই হবে আমার সাধনা। হঠাৎ অন্ধকারের সামনে দেখা গেল একটা মন্দির। রাজপুত্রকে নিয়ে মন্দিরে ঢুকলেন। মন্দিরের ক্ষীণ প্রদীপের আলোয় রাজপুত্র দেখতে পেল একটি ভয়ঙ্কর দেবী মূর্তি। তার সামনে পূজার জিনিসপত্র পরিষ্কারভাবে সাজানো, আর একটা বাকছাল পাতা। মন্দিরের এক কোণে রয়েছে একটা বিরাট খড়গ, আর দেবীর ওপর একখানা তলোয়ার। দেবীর হাতে একটা রুদ্রাক্ষের মালা। দক্ষিণ পাশে একটা সিঁদুর দেওয়ার বিরাট ত্রিশূল। মন্দিরের চাতালে একটা প্রকাণ্ড হাঁড়ি কাঠপোতা, তার সঙ্গে বাঁধা আছে একটা পাঁঠা। সন্ন্যাসী আসনে বসে পূজা আরম্ভ করল। রাজপুত্র বসে রইল এক কোণে। একসময় সন্ন্যাসী পূজা শেষ করে বললে বলিদান করল। রাজপুত্র তাকে সাহায্য করল। তারপর সন্ন্যাসী একটা পাত্র থেকে কি নিয়ে রাজপুত্রের হাতে দিয়ে বলল, মায়ের চরণামৃত প্রাণ করো। রাজপুত্র ভক্তিভাবে নিয়ে খেয়ে নিল। সেটা খেয়ে রাজপুত্রের সব ভয় ভাবনা এক মুহূর্তে যেন কোথায় চলে গেল। সে যেন সব জড়তা কাটিয়ে সজীব হয়ে উঠল। সন্ন্যাসী রাজপুত্রকে বলল, যাও, মন্দিরের বাঁদিকে একটা পাতার কুটির আছে, তার মধ্যে আছে একটা শবদেহ, সেটা নিয়ে এসো। রাজপুত্র সঙ্গে সঙ্গে গেল সেই কুটিরে। তারপর দেখল সেখানে একটা শবদেহ শোয়ানো আছে। রাজপুত্র সেটাকে কাঁধে তুলতে গেল। সঙ্গে সঙ্গেই সেই শবদেহটা খলখল করে হেসে উঠল। রাজপুত্র ভয় পেয়ে চিৎকার করে উঠল। সন্ন্যাসী সেই চিৎকার ছুটে এলো বাড়িতে। মন্দির থেকে হাতে সেই সিঁদুর মাখানো ত্রিশূলটা। তারপর সেটা রাজপুত্রের হাতে দিয়ে বলল, এটা হাতে রাখলে আর কোনো ভয় নেই। রাজপুত্র ত্রিশূলটা নিয়ে শবদেহের কাছে যেতেই সেই শবদেহটা হাসি থামিয়ে চুপচাপ পড়ে রইল। রাজপুত্র তখন সেটাকে কাঁধে করে নিয়ে এলো মন্দিরে। তারপর দুজনে ধরাধরি করে স্নান করানো হলো তাকে। এবারে শবদেহটাকে চিৎ করে শুইয়ে সন্ন্যাসী তার বুকের ওপর বসে উঠল মন্ত্র বলতে বলতে। কিছুক্ষণ পরে শবদেহটা নড়ে উঠলে একটা বিরাট হাঁ করলে। সন্ন্যাসী তখনই তার মুখ ঢেলে দিলেন চরণামৃত। এবার শবদেহটা একটা হুঙ্কার দিয়ে বললে। তার দাঁতগুলো কড়কড় করতে লাগলো। সন্ন্যাসী তখন তার মুখে বলির কাঁচা মাংস খানিকটা দিতেই শবদেহটা তখনই কচমচ করে চিবিয়ে খেয়ে ফেললে। রাজপুত্র চুপচাপ করে দেখতে লাগলো সেই বীভৎস দৃশ্য। অবশেষে এক সময় সন্ন্যাসী ধ্যানমগ্ন হলো, আর শবদেহটা পড়ে রইল নির্জীব হয়ে। ভোর হয় এমন সময় সন্ন্যাসী আনন্দে চিৎকার করে উঠে পড়ল সেই শবদেহের বুকের উপর। তারপর নিজেই সেটাকে কাঁধে করে আবার সেই কুটিরের মধ্যে মন্দিরে রেখে এসে রাজপুত্র একটা তরোয়াল আর রুদ্রাক্ষের মালা দিয়ে আশীর্বাদ করল। রাজপুত্র তখন সন্ন্যাসীকে পথের সন্ধান জিজ্ঞেস করল। সন্ন্যাসী বললে, তুমি এই মালা গড়ায় পরে আর এই তরোয়াল হাতে নিয়ে ঘোড়ায় চড়ে সোজা দক্ষিণ দিকে চলে যাও, পথের ঠিকানা পাবে। রাজপুত্র ফিরে এলো আবার সন্ন্যাসীর কুটিরে। তারপর তার ঘোড়া খুঁজে নিয়ে তার ওপর চেপে বসল। গলায় রুদ্রাক্ষের মালা পরে আর হাতে তরোয়াল নিয়ে রাজপুত্র সন্ন্যাসীর কথা মতো ঘোড়া ছুটিয়ে দিলে দক্ষিণ দিকে।
3 দিন 3 রাত তীর বেগে ঘোড়া ছুটিয়ে রাজপুত্র এলো একটা সমুদ্রের ধারে। সেখানে সমুদ্রের তীরে বালির ওপর শুয়ে কিছুক্ষণ বিশ্রাম নিলেন। তারপর কি করে এই বিশাল সমুদ্র পার হবে সেই কথা ভাবতে লাগলো। হঠাৎ সমুদ্রের জল ফুলে উঠল, ঢেউ উঠল সমুদ্রে। সে কি ভীষণ ঢেউ! সে যেন এক পাহাড়ে ছুটে আসছে। রাজপুত্রের মনে হলো এক্ষুনি বোধহয় পৃথিবীটা জলে ডুবে যাবে। এইভাবে চলল কিছুক্ষণ। হঠাৎ রাজপুত্র দেখলে দুটো বিরাট জানোয়ার সমুদ্রের জলে লড়াই করছে। তাদের ল্যাজের ঝটপটায় এত ঢেউ হচ্ছে সমুদ্রে। রাজপুত্র অবাক হয়ে দেখলে জানোয়ার দুটোকে। একটা দেখতে ঠিক যেন গিরগিটির মতো, প্রকাণ্ড তার দেহ, মাথাটা যেন একটা পাহাড়ের চূড়া। সেটা মাঝে মাঝে হাঁ করছে, সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে তার দাঁতগুলো। এক একটা দাঁত যেন এক একটা ধারালো তরোয়ার। তার বিরাট ল্যাজে অসংখ্য কাঁটায় ভরা, আর তার 4 পায়ের থাবায় বিরাট বড় বড় নখ। আর একটা জানোয়ার দেখতে ঠিক সাপের মতো, তবে ঠিক সাপ নয়। তার 4টে পা, আর পায়ের থাবায় বড় বড় নখ। 5টা তার মাথা, মুখের ভেতর ঝকঝক করছে দাঁত। জানোয়ার দুটো লড়াই করতে করতে সমুদ্রের ধারে আসতেই রাজপুত্র পাশের একটা ছোট্ট পাহাড়ের গুহায় লুকিয়ে পড়ল। জন্তু দুটোর গর্জনে সমুদ্র তীর কেঁপে উঠতে লাগলো। এমন সময় গিরগিটির মতো জন্তুটা কামড়ে ধরল 5 মাথাওয়ালা সেই সাপের মতো জন্তুর গলা। সেই জন্তুটা তখন অসহায়ভাবে শুধু গর্জন করতে লাগলো, আর রক্তে ভেসে যেতে লাগলো জায়গাটা। এই সুযোগ রাজপুত্র দূর থেকে তার হাতে সেই সন্ন্যাসীর দেওয়া তরোয়ালটা পরীক্ষা করার জন্য ছুঁড়ে দিলে সেই গিরগিটির মতো জন্তুটার দিকে। ব্যাস, আর যায় কোথা! সেটা দিয়ে জন্তুটার গায়ে পড়তেই সঙ্গে সঙ্গে কেটে 2 টুকরো হয়ে গেল জন্তুটা। তখন সেটা সাপের মতো জন্তুটার গলা ছেড়ে সমুদ্র তীরে ছটফট করতে লাগলো। কিছুক্ষণ এইরকম করতে করতে একটা সময় সেটা স্থির হয়ে গেল। রাজপুত্র গুহার ভেতর থেকে অবাক হয়ে দেখতে লাগলো। এদিকে সেই সাপের মতো জন্তুটা কিছুক্ষণ ঝিমিয়ে পড়ে রইল সেইখানে। তারপর গর্জন করে সমুদ্রে নামতে যাবে এমন সময় রাজপুত্রের ঘোড়াটাকে দেখতে পেল। সঙ্গে সঙ্গে এক ঝটকায় ঘোড়াটাকে মুখে নিয়ে সমুদ্রের জলে তলিয়ে গেল। রাজপুত্র তখন আস্তে আস্তে গুহা থেকে বেরিয়ে সেখানেই এসে আগের তরোয়ালখানা কুড়িয়ে নিল। তারপর রাত কাটাবার আশায় গুহায় ফিরে এলো। গুহার ভেতরে পাথরের ওপর শুয়ে শুয়ে রাজপুত্র ভাবছিল এবার সে কি করবে। ঘোড়াটাও তো খেয়ে নিল দানবটা। এইরকম চিন্তা করছে এমন সময় শুনতে পেল 2টো মানুষের কণ্ঠস্বর। রাজপুত্র চুপ করে শুনতে লাগলো কথাগুলো, আর ভাবতে লাগলো এই দুর্গম স্থানে মানুষগুলো এলো কি করে। চারিদিকে দেখতে দেখতে তার লক্ষ্য পড়ল গুহার বাইরে একটা গাছের ওপর 2টি পাখিতে মানুষের মতো কথা বলছে। রাজপুত্র তখন চুপ করে শুয়ে শুয়ে শুনতে লাগলো। আসলে ব্যাপারটা হচ্ছে ওই গাছে 2টো ব্যঙ্গমী পাখি থাকতো। তারা রাজপুত্রের কথাই বলা বলি করছিল। ব্যঙ্গমী বললে, না, রাজপুত্র খুব বিপদে পড়েছে, কি করে ওর বিপদ কাটবে? ব্যঙ্গমা বললেন, আমি রাজপুত্রকে সাহায্য করতে পারি। ব্যঙ্গমী বললে, আহা, বেচারা বিপদই পড়েছে, তুমি ওর একটা উপায় করে দাও। ব্যঙ্গমা বললে, দেখো ব্যঙ্গমী, আমরা যে গাছে বাস করছি সেই গাছের তলায় একটা গর্ত আছে। তার ভেতরে আছে একটা কাঠের ছোট্ট টাট্টু ঘোড়া। রাজপুত্র সেই ঘোড়ায় চলে তার ডান দিকের কানটা ধরে ডান দিলেই ঘোড়াটা শূন্যে উঠে রাজপুত্র যেখানে যেতে চাইবে সেইখানেই নিয়ে যাবে। আবার বাঁ দিকের কানটা ধরে যেখানে নামতে বলবে সেখানেই নামবে। রাজপুত্র সব বৃত্তান্ত শুনে চুপচাপ সেই গুহায় রাত কাটিয়ে দিল। তারপর সকালে উঠে সেই গাছের গোড়ায় দিতে গিয়ে দেখতে পেল গর্তটা। রাজপুত্র সেই গাছের গোড়ায় গিয়ে দেখতে পেল গর্তটা। রাজপুত্র সেই গর্ত থেকে বার করে আনলো কাঠের ঘোড়াটা এনে কোমরে সেই সন্ন্যাসীর দেওয়া তরোয়াল আর গলায় রুদ্রাক্ষের মালা ঝরিয়ে চেপে বসলো তার পিঠে।
এবার ঘোড়াটার ডান দিকের কান ধরে বলল, ঘোড়া, তুমি আমাকে চম্পা পাহাড়ে নিয়ে চলো। দেখতে দেখতে ঘোড়াটা শূন্য পথে উড়ে চলল। দিন যায় রাত যায়, এমনি করে 7 দিন 7 রাত কেটে গেল। তারপর একদিন ঘোড়া রাজপুত্রকে নামিয়ে দিল চম্পা পাহাড়ে। তখন রাজপুত্র কাঠের ঘোড়াটাকে এক জায়গায় লুকিয়ে রেখে ঘুরতে ঘুরতে পাহাড়টা দেখতে লাগলো। হঠাৎ তার নজরে পড়ল একটা সুন্দর রাজপ্রাসাদ, কিন্তু আশেপাশে কোনো লোকজনের চিহ্ন পাওয়া গেল না। রাজপুত্র তখন সাহস করে প্রবেশ করল সেই প্রাসাদে। প্রাসাদে কেউ নেই, সব ঘর ফাঁকা। রাজপুত্র ঘুরে ঘুরে দেখতে লাগলো। কোন ঘরে সে দেখল মাংসের স্তূপ, কোনো ঘরে দেখল ভাতের স্তূপ, কোনো ঘরে আবার মরা জন্তু জানোয়ারের অর্ধেক খাওয়া হাড়গোড়। রাজপুত্র বুঝলে এটা রাক্ষসপুরী। তখন সে আস্তে আস্তে এঘর ওঘর ঘুরে দেখতে লাগলো খুব সাবধানে। হঠাৎ একটা ঘরে গিয়ে দেখল একটা পালঙ্কে এক পরমা সুন্দরী রাজকন্যা ঘুমাচ্ছে। রাজপুত্র তাকে জাগাবার জন্য অনেক চেষ্টা করল, কিন্তু তার ঘুম ভাঙল না। হঠাৎ রাজপুত্র দেখল রাজকন্যার মাথায় আছে একটা রূপোর কাঠি, আর পায়ের কাছে একটা সোনার কাঠি পড়ে আছে। রাজপুত্র কাঠি দুটি নিয়ে নাড়াচাড়া করতে লাগলো। তারপর সে আবার সেটি রাখার সময় ভুল করে রাজকন্যার মাথার কাছে সোনার কাঠি আর পায়ের কাছে রূপোর কাঠি রাখল। আশ্চর্য কাণ্ড! সঙ্গে সঙ্গে মেয়েটার ঘুম ভেঙে গেল। সে উঠে রাজপুত্রকে দেখে বলল, তুমি কে? কেন এসেছো এই রাক্ষসপুরীতে? রাজপুত্র সব কথা খুলে বলল। তারপর বললে, তুমি এখানে বন্দিনী হয়ে কেন পড়ে আছো? রাজকন্যা বলল, আমার বাবা ছিল এ রাজ্যের রাজা। এখানে কত লোকজন ছিল, রাক্ষসরা তাদের সব মেরে ফেলেছে, কেউ বেঁচে নেই। আমাকেই কেবল মারেনি, কিন্তু ওই সোনার কাঠির উপর কাঠি দিয়ে অজ্ঞান করে রেখে এরা চলে যায়। রাজপুত্র বলল, এদের মারা যাবে কি করে? রাজকন্যা বলল, ওদের প্রাণ তো ওদের দেহে থাকে না। ওই যে সোনার চাপা গাছ আছে পুকুরের পাড়ে, সেই গাছে সে ময়না পাখি বসে আছে, সেটি এক রাক্ষসীর প্রাণ। সেই রাক্ষসী এদেশে নেই, আর এই সব রাক্ষসদের প্রাণ আছে ওই পুকুরের মধ্যেকার একটা সিন্ধুকে। ওই সিন্ধুকের মধ্যে আছে 2টে কেউটে সাপ, তাদের মধ্যে আছে যত রাক্ষসীদের প্রাণ। তা শুনে রাজপুত্র সঙ্গে সঙ্গে গিয়ে পুকুরে ডুব দিল। ডুব দিয়ে সিন্ধুকটা তুলে আনলো। তারপর কেউটে সাপ দুটোকে বের করে তরোয়ালের এক এক কোপে তাদের কেটে ফেলল। সঙ্গে সঙ্গে হাউমাউ খাউ করতে করতে রাক্ষসীরা ছুটে আসতে আছাড় খেয়ে মারা গেল। রাজপুত্র তখন চাপা গাছ থেকে সোনার চাপা আর ময়না পাখিটি নিল। তারপর রাজকন্যাকে সঙ্গে নিয়ে কাঠের ঘোড়ায় চড়ে ফিরে গেল সেই রাক্ষস রানীর রাজ্যে। রাজপুত্রকে দেখে রাক্ষসী বলল, সোনার চাপা এনেছ? রাজপুত্র বলল, হ্যাঁ। এই বলে সে সোনার চাপা আর ময়নাটাকে বের করল। ময়নাটা দেখেই তো রানীর বুক ভয়ে কেঁপে উঠল। সে তেড়ে এলো ময়না পাখিটাকে কেড়ে নিতে। রাজপুত্র তখন তাড়াতাড়ি এক কোপে ময়নাটার মাথা কেটে ফেলল। সঙ্গে সঙ্গে রানী বিরাট এক রাক্ষসীর রূপ ধরে ছটফট করতে করতে মারা গেল। রাজপুত্র তখন রাজাকে সব কথা খুলে বলল। রাজা রাজপুত্রকে ধন্যবাদ দিলেন ও অনেক ধনরত্ন উপহার দিলেন।
রাজপুত্র রাজকন্যাকে নিয়ে নিজ রাজ্যে ফিরে এলো। তারপর রাজপুত্রের সঙ্গে মহাসমরায় রাজকন্যার বিয়ে হয়ে গেল। তারা মনের সুখে দিন কাটাতে লাগলো। নমস্কার, আজকের গল্প এইটাই। আপনাদের কেমন লাগলো সেটা আমাদের অবশ্যই জানাবেন কমেন্টে করে। আর যদি কমেন্ট আর সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। থ্যাংক ইউ।